This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোটকাটা যথা সময়ে হাজির আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার নাম রাজা চট্টোপাধ্যায়। ভয় কি বাড়িতেছে? আবার প্রশ্ন করছি, ভয় কি বাড়িতেছে? ভবানীপুরে শাসক দল তৃণমূল কংগ্রেস এবার খুব চাপে। আসন্ন বিধানসভা নির্বাচনে খাস ভবানীপুরে, যেটা তৃণমূলের রাজনীতির ভরকেন্দ্র, এপিসেন্টার, সেখানে কোনো অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা করছে শাসক দল, তাও আবার শাসক দলের শীর্ষ নেতৃত্ব, যার ওপরে আর কোনো নেতৃত্ব হয় না, টপ ব্রাস। নাহলে 2 মাসের কম সময়ে তিনবার আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। 15 ডিসেম্বরের পর 30 জানুয়ারি এই নিয়ে তৃতীয়বারের জন্য ভবানীপুর কেন্দ্র নিয়ে বিশেষ বৈঠক করলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে নামবে, ওই জন্য তৃতীয়বার বিএলএদেরকে নিয়ে বসেছে। বা প্রবাদী আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রের বিএলএ2দের সেই বার্তা দিয়েছেন, যাতে সেটা দেখে বাকি গোটা রাজ্যের বিএলএ2রা উদ্বুদ্ধ হয়, আমাদের নেতারা যাতে উদ্বুদ্ধ হয়। ভবানীপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনবার এসআইআর আবহে নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠকে বসা নিঃসন্দেহে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম মিটিংটা হয়েছিল 15ই ডিসেম্বর, 3 নম্বর মিটিংটা হলো 10ই ফেব্রুয়ারি। মানে 1 মাস 25 দিনের মধ্যে তিনটে মিটিং। বিএলএদের সঙ্গে মিটিং করছেন খোদ মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, যিনি ভবানীপুরের এমএলএ। তিনবার বিএলএ2 এবং সংগঠকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। এবার তার বক্তব্যে উঠে এসেছে 77 নম্বর ওয়ার্ড। ইকবালপুর, খিদিরপুর লাগোয়া এই 77 নম্বর ওয়ার্ড প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল পরিমাণে লিড দেয় ভোটে। সেই ওয়ার্ডে বহু নাম বাদ গেছে। কেন বাদ গেছে তা খতিয়ে দেখতে বিশেষভাবে বাড়ি বাড়ি যাওয়ার জন্য কর্মী এবং সংগঠকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের বিপত্তারণ 77 নম্বর ওয়ার্ডই এখন নাকি দুশ্চিন্তার কারণ। দলের অন্দরের খবর, সংখ্যালঘু অধ্যুষিত এই 77 নম্বর ওয়ার্ড। দেখুন, ভালো করে দেখায়, এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিপত্তারণ 77 নম্বর ওয়ার্ড। ইকবালপুর, মমিনপুর, খিদিরপুরের একাংশ নিয়ে এই 77 নম্বর ওয়ার্ড, যেটা দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, কেন বলছি বিপত্তারণ? 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই ওয়ার্ডে এগিয়েছিল 21,379 ভোটে। 2021-এর উপনির্বাচনে, মানে নন্দীগ্রামের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার পর তো বোঝাই গেল কি হয়েছে সেখানে নন্দীগ্রামে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচনে দাঁড়ালেন, সেই ভোটে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল 21,765 ভোটে। মানে একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যবধান একটা ওয়ার্ডে। 2024-এর লোকসভা ভোটে ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে এগিয়ে আছে বিজেপি। কিন্তু 77 নম্বর ওয়ার্ড তৃণমূলকে এগিয়ে রেখেছিল 2024-এর লোকসভা ভোট অনুযায়ী বলছি 12,325 ভোটে। সেই বিপত্তারণ ওয়ার্ডেই এবার শাসক তৃণমূল যথেষ্ট চিন্তায় আছে। কলকাতা পুরসভার 77 নম্বর ওয়ার্ড বলা চলে ভবানীপুর বিধানসভার অক্সিজেন, কারণ শাসক দলকে সবথেকে বেশি লিড দেয় এই 77 নম্বর ওয়ার্ড। 2021 সালে বিধানসভা নির্বাচন হোক বা 2021 সালের বিধানসভা উপনির্বাচন অথবা 2024 সালের লোকসভা নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই ভবানীপুর বিধানসভায় এই ওয়ার্ডটি কখনো 22,000, কখনো 23,000, কখনো 13,000 ভোটে লিড দিয়েছে শাসক দলকে, যে কারণে ভবানীপুর বিধানসভা বারবার শাসক দল লিড পেয়েছে। আর সেই ওয়ার্ডকে নিয়ে কোথাও না কোথাও এবার শাসক দল দুশ্চিন্তায়, কারণ এসআইআরে প্রায় 10,000 ভোটারের নাম বাদ গিয়েছে শুধুমাত্র 77 নম্বর ওয়ার্ড থেকে। ইকবালপুর, খিদিরপুর সহ বিস্তীর্ণ অংশ এই 77 নম্বর ওয়ার্ডে, মূলত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে এই ওয়ার্ডেই।
যে কারণে মূলত লিড পায় বলেই মনে করে রাজনৈতিক মহল। আর সেই ৭৭ নম্বর ওয়ার্ডেই এই বিপুল পরিমাণ ভোটার বাদ যাওয়ায় কিছুটা দুশ্চিন্তার মেঘ জন্মেছে শাসক দলের মাথাতেই। কারণ এই বিপুল পরিমাণ মানুষজনের নাম বাদ গিয়েছে মানে কোথাও না কোথাও শাসক শিবির মনে করছে যে শাসক দলের ঝুলি থেকেই ভোট কাটা গিয়েছে, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বলেই শাসক দল সূত্রে খবর। এমনকি বিএলএদের বৈঠকেও ৭৭ নম্বর ওয়ার্ডে কোথায় কোথায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য নাম বাদ গিয়েছে সেই সব এলাকাকে দেখার নির্দেশ দিয়েছেন এবং কাদের গায়ে নাম বাদ গিয়েছে তাদের বাড়িতে পৌঁছানোর জন্য কাউন্সিলর এবং বিএলএদের নির্দেশ দেওয়া হয়েছে। উনি বৈধ ভোটার রাখতে চান না, উনি অবৈধ ভোটাররা না থাকলে ওনার যে শিরে সংক্রান্তি সেটা বুঝেই তিনি বারবার করে এই কাজ করছেন। মুখ্যমন্ত্রী সারা দেশকে পথ দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টও শুনানি করে বলেছেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন। যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, অভিযোগ করেছেন যে তাদের পতাকা পোড়ানো হয়েছে ভবানীপুরে। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। শুভেন্দু অধিকারী যখন দাবি করছেন তখন দেখা যাচ্ছে যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বেশ কিছু তার পড়ে রয়েছে যেখানে একেবারে কালো হয়ে আছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে। আর এমনকি বিজেপির যে পতাকা তা নিচের দিকে পড়ে রয়েছে, কিন্তু ওপর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূলের পতাকা রয়েছে। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। তৃণমূল কারুর পতাকা পোড়ানোর সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তৃণমূল ভবানীপুরে আগের থেকেও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেউ আগুন লাগায়নি। নিজেদের মধ্যে এসব প্রচারে থাকার জন্য, ইস্যু তৈরির জন্য এসব নাটকবাজি। বেশ, মানছি এটা নাটকবাজি। তাই যদি হয় তাহলে বিরোধী দলনেতা যে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করেছেন সেটা দেখে তো পুলিশ শনাক্ত করতে পারে যে এরা কারা, ওই লোকগুলো কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। তাহলেই তো বিজেপির এই যে কোট আনকোট নাটকবাজি সেটা ফাঁস করে দিতে পারবে তৃণমূল। সে রাস্তায় কিন্তু পুলিশ হাঁটছে না। যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। বিরোধী বিজেপির অভিযোগ ভবানীপুর আর আগের মতো নেই, যেভাবে নাম বাদ গিয়েছে এমনকি মৃতদের নাম যেভাবে বাদ গিয়েছে তাতেই তৃণমূল অস্বস্তিতে রয়েছে। আর যে কারণেই বিএলএদের নিয়ে বারবার বৈঠক চলছে যাতে এই ভবানীপুর বিধানসভা থেকে যে কোনোভাবে তাদের প্রিয় নেত্রীকে জিতিয়ে আনা যায়। প্রাক্তন হবেই, পাবলিক ডিসিশন নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি ডেজ আর নাম্বার। তৃণমূল ভবানীপুরে আগের থেকেও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএমের সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দেবে। বড় বিচিত্র আমাদের রাজ্য, জানেন। এখানে একের পর এক স্কুল বন্ধ হয়, ছোটদের স্কুল বন্ধ হয়, একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়, আর একের পর এক নতুন মন্দির তৈরি হয়, জগন্নাথ ধাম, মহাকাল, দুর্গাঙ্গন। আজ আবার শুরু হয়ে গেল হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির কাজ। আগে হয়েছিল শিলান্যাস, আজ কাজ শুরু হয়ে গেল তৈরির কাজ। এই মসজিদের নির্মাণ যখন করবেন সংখ্যালঘু মুসলমানরা মাথায় রাখবেন, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। সেদিনকে যারা বাবরিকে টুকরো টুকরো করেছিল তাদেরকে দেশের সেবক প্রধানমন্ত্রী দেখতে চেয়ে 2019 সালের লোকসভা নির্বাচনে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিল। তাহলে আজকে যিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন
আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। তাই হুমায়ুনের মুখ কোনটা মুখোশ কোনটা সংখ্যালঘুরা জানেন। সেই কারণেই প্রশ্নটা আসছে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? কোনটা যে কার মুখ, কোনটা যে মুখোশ, কে যে পুতুল আর যে কে পুতুল নাচাচ্ছেন, কে পুতুল কে পেছন থেকে সুতলি দিয়ে নাচাচ্ছেন আমরা বলতে পারি না। তৃণমূলের জোড়ামানিকের কথা ধার করেই বলি, স্মৃতি বড় দুর্বল আপনাদের। হ্যাঁ, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালে। তার জন্য বিজেপিকে দায়ী করছেন কুণালবাবুরা, অরূপবাবুরা। তারা প্রশ্ন তুলছেন কেন হুমায়ুন কবির সেই বিজেপির সঙ্গে গিয়েছিলেন। আচ্ছা, 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরির পর ওই বিজেপির সঙ্গেই তো হাত মিলিয়ে ভোটে লড়েছিল তৃণমূল, কেন্দ্রে সরকারে যোগ দিয়েছিল তৃণমূল। ওই যে বলছিলাম না, স্মৃতি বড় দুর্বল। তাহলে মেনে নিতে হবে যে বিজেপি আর তৃণমূল আসলে একই। বিজেপি আবার বলছে হুমায়ুন তৃণমূলের পুতুল, আর হুমায়ুনকে নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। मस्जिद निर्माण अवैध है, काफ़ी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। मैं तो उसको बिल्कुल इलीगल मानता हूँ, अवैध मानता हूँ, और ये पूरी तरीके से ममता जी की अपीजमेंट पॉलिटिक्स। কেন্দ্রীয় মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের, ওনাকে আইন ওখানে মেজরিটি আছে, ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না, সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক, তখন ভাবা যাবে। হুমায়ুনই তৃণমূল কংগ্রেসই হুমায়ুন, এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি টিম হুমায়ুন কবির। আসলে এগুলো সবই হচ্ছে মমতার বিটিম, ছড়িয়ে যাওয়া সংখ্যালঘু ভোটকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক প্রয়াস ছাড়া কিচ্ছু। হুমায়ুন কবির তৃণমূল থেকে আলাদা কিছু নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ গান্ধা ধর্ম, যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। जहाँ तक बंगाल का सवाल है, 2026 में भारतीय जनता पार्टी की सरकार बनेगी और भारतीय जनता पार्टी की सरकार में कोई बाबरी मस्जिद नहीं बनेगा। নামের ভুল বা বানান সংক্রান্ত যৎ সামান্য ব্যাপারে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বহু মানুষকে শুনানিতে ডাকা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। কিন্তু আমরা এমন কিছু কেস পাচ্ছি, সেগুলো আমাদের সাংবাদিকরা, আমাদের রিপোর্টাররা দিচ্ছেন, যেগুলো শুনলে আপনি চমকে যাবেন। একটা ঘটনা বলি, দেখুন। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে। এসআইআর এ নথি যাচাইয়ে চোখ কপালে ইলেকশন কমিশনের কর্তাদের। বার্থ সার্টিফিকেটে জন্ম তারিখ রয়েছে 1993-এর 6 মার্চ, আর সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 4 মার্চ 1993, মানে বাচ্চাটা জন্মালো যেদিন তার দুদিন আগে। বিচিত্র ব্যাপার। কোথাও আবার একই পরিবারের সকলেরই জন্ম 1 জানুয়ারি, শুধু সাল আলাদা আলাদা। 2002 সালের তালিকায় নাম আছে, অথচ এসআইআর এর নথিতে বয়স মাত্র 13। বিচিত্র সংবাদ। কারো নথিতে জন্ম তারিখ মাস উল্লেখ নেই, শুধুই লেখা আছে সাল। নথি ঝাড়াই বাছাইয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে রোল অবজারভারদের। বেলডাঙ্গা নিয়ে মামলায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। বেলডাঙ্গা হিংসায় তদন্ত করবে এনআইএ, তদন্তের ওপর কোনো রকম স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের মামলা ফেরত এলো হাইকোর্টে। রাজ্য চ্যালেঞ্জ করেছিল, মুখবন্ধ খামে জানাতে হবে তদন্ত কোন পর্যায়ে। এনআইএকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইউএপিএ ধারা বলবৎ হবে কিনা সে বিষয়েও জানাতে হবে অবস্থান। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সব দিক খতিয়ে না দেখে ইউএপিএ ধারায় মামলা দায়ের করায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনআইএ। আবেগতাড়িত বিক্ষোভ অর্থনীতির ক্ষতি করার জন্য নাও হয়ে থাকতে পারে, এটা আদালত মনে করছে, দেশের শীর্ষ আদালত।
এ বিষয়ে এনআইএকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।